আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ এই ক্লাসটি যারা ক্লাস 9-এ পড়ছো এবং বিএ 6 সেমিস্টার দিতে চলেছ, তাদের ক্ষেত্রে এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ক্লাসে আজ আমি ইউরোপের ইতিহাসের উপর যে ইতালি ও জার্মানির ঐক্য, এই অধ্যায়টি রয়েছে। তো এই অধ্যায়ের উপরে আমি বেশ কিছু তোমাদের এমসিকিউ এবং এসএকিউ এবং ব্রড কোশ্চিন তোমাদের নিয়ে আলোচনা করব, যাতে তোমরা পরীক্ষাতে ভালো ফল করতে পারো। দেখো, এই ইতালির ঐক্য এবং জার্মানির ঐক্য এই অধ্যায়টি অল্প পড়েই তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। তাই এই ক্লাসটি যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো চলো আমরা শুরু করব। তার আগে বলি, তোমাদের প্রশ্ন অ্যান্সার দেওয়ার আগে আমি এই ইতালির ঐক্য এই টপিকটি সম্পর্কে তোমাদের একটি ওভারঅল আমি ধারণা দিয়ে দেব, যাতে তোমরা সঠিক বুঝতে পারো বিষয়টি। ঠিক আছে? দেখো, তুমি একটি শর্ট কোশ্চিন পড়ে গেলে পরীক্ষাতে যে সেই প্রশ্নটা তুমি ডাইরেক্ট পাবে এমন কিন্তু নয়। ঠিক আছে? অনেক সময় প্রশ্নটি ঘুরে আসে। তো তোমাদের টপিক সম্পর্কে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে তোমরা কিন্তু সেই প্রশ্নের আনসার করে আসতে পারবে। ঠিক আছে? তো দেখো, শুরু করছি। দেখো, নেপোলিয়ন ইতালিতে আধিপত্য প্রতিষ্ঠা করার আগে কিন্তু ইতালি বলতে একটি স্বাধীন দেশ হিসাবে বোঝাতো না। ঠিক আছে? আমরা ইউরোপের মানচিত্রটি যদি দেখি, তো দেখো তোমরা, এটি হচ্ছে তোমার যে ভিয়েনা সম্মেলনের আগের অবস্থা। ঠিক আছে? দেখো, তোমরা দেখতে পাচ্ছ এই স্পেন, এই ইংল্যান্ড, আর এদিকে রয়েছে তোমার পোপ রাজ্য নেপলস, তারপরে সিসিলি, দক্ষিণ ইতালি, উপরে রয়েছে পিডমন্ট, সার্ডিনিয়া। ঠিক আছে? দেখো, একদম এটা কিন্তু ইতালি তখন ঐক্যবদ্ধ হয়নি। ঠিক আছে? তো পরের ম্যাপটা তোমাদের আমি দেখিয়ে দিই। যখন ভিয়েনা সম্মেলন হচ্ছে, তারপরে ইতালির অবস্থান দেখো। তারপরে ইতালিকে 8টি ভাগে ভাগ করা হয়েছিল। ঠিক আছে? 8টি রাজ্যে। তো প্রত্যেকটি ভাগ দেখো আমি মার্ক করে রেখেছি। দেখো, পিডমন্ট সার্ডিনিয়া 1 নম্বরে রেখেছি, 2 নম্বরে রেখেছি তোমার ভেনেসিয়া এবং লম্বার্ডি। এইভাবে 1, 2, 3, 4, 5 করে আমি মার্ক করে রেখেছি, এবং সর্বশেষ রেখেছি 8 নম্বর দক্ষিণ ইতালি, সিসিলি এবং নেপলস নিয়ে গঠিত ছিল। তো এই ভাগটি আসার আগে আমরা ইতালির অবস্থা কী ছিল একটু দেখে নিই। দেখো, ইতালিতে যখন নেপোলিয়ন তার আধিপত্য প্রতিষ্ঠা করছে, তার আগে কিন্তু ইতালি একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র প্রদেশ বা রাজ্যে বিভক্ত ছিল। ঠিক আছে? তো তাদের মধ্যে কোনো ঐক্য ছিল না। 1, 2 নম্বর হচ্ছে ইতালি ওই অধিকাংশ যে রাজ্য ছিল, সেগুলি বেশিরভাগই শাসন করতো তোমার বিদেশিরা। ঠিক আছে? সেটা প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে। আর ছিল পোপ যারা ছিল তাদের আধিপত্য। তো তোমরা ভারতের ইতিহাস পড়েছো, যেখানে তোমরা দেখেছো যে শশাঙ্কের মৃত্যুর পর বাংলার অবস্থা, শশাঙ্কের মৃত্যুর পর দীর্ঘ 100 বছর, ঠিক গোপাল যখন সিংহাসনে বসছেন পাল বংশের, ঠিক তার আগের পরিস্থিতি একদম বিশৃঙ্খলাপূর্ণ ছিল, যাকে আমরা বাংলায় তোমরা জেনেছো মাৎস্য ন্যায় বলে। ঠিক আছে? তো সেই রকমই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কিন্তু ইতালিতে। তো এই যে অনৈক্য এবং বিশৃঙ্খলার পরিবেশ, তো এর অবসান ঘটছে কিন্তু সম্রাট নেপোলিয়নের হাত ধরে। নেপোলিয়ন ইতালিতে তার ঐক্য প্রতিষ্ঠা করছে, এবং তখন ইতালিবাসীর মধ্যে প্রথম তোমার যে জাতীয়তাবোধ, দেশপ্রেম কিন্তু তখন জেগে উঠছে। ঠিক আছে? কিন্তু দেখো, নেপোলিয়ন যখন পর্ব শেষ হচ্ছে, তো 1815 খ্রিস্টাব্দ নাগাদ যে ভিয়েনা সম্মেলন হচ্ছে, সে ভিয়েনা সম্মেলনের পর কিন্তু ইতালি আবার কিন্তু তার ঐক্য ভেঙে যায়। আর ইতালি 8টি প্রদেশে ভাগ হয়ে যাবে, 8টি রাজ্যে। সে 8টি রাজ্য আমি অলরেডি তোমাদের ছবিতে দেখালাম।
তো ঠিক আছে, এই গেল। তো এই পরিস্থিতিতে তোমার সেখানে কিছু ঐতিহাসিক এবং নাট্যকার এবং চিন্তাবিদের আবির্ভাব ঘটছে। এই যে ইতালির, দেখো তখনও কিন্তু ইতালি একটা ভৌগোলিক সংজ্ঞায় পরিণত হয়েছিল। এই উক্তিটি কে করছেন সেটি আমি প্রশ্নে রেখেছি, সেই কারণে আমি এখন বলছি না, তোমরা শুধু এখন একটু শুনে নাও, ঠিক আছে? তো এই পরিস্থিতি যখন ইতালিতে চলছে, তো সেই সময় তোমার ত্রয়া, কান্তু, ক্যাপ্পনি প্রমুখ ঐতিহাসিক, তারপর তোমার লিওপার্ডি, হ্যাঁ, প্রমুখ নাট্যকার এবং চিন্তাবিদের আবির্ভাব ঘটে এবং তাদের রচনাবলী ইতালিবাসীর মনে গৌরববোধ ও জাতীয় চেতনা সঞ্চার করে। এই যে নতুন চেতনা বা আন্দোলনের উদ্ভব ঘটছে, যেটাকে বলা হয়েছে কি রিসর্চিমেন্টো, হ্যাঁ, এটা তোমরা মনে রাখবে কারণ এটা থেকে অনেক সময় প্রশ্ন আসে। এই রিসর্জিমেন্টো বা পুনরুত্থান, এর ফলে ইতালিবাসীর মনে আবার কিন্তু নতুন করে জাতীয় চেতনা গড়ে ওঠে। তো এই সময় কিন্তু ইতালিতে একাধিক গুপ্ত সমিতিও গড়ে উঠেছিল, যেগুলি ইতালিকে ঐক্যবদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিল, যাদের মূল লক্ষ্য ছিল। তো এরকম কতগুলি দল ছিল, যেমন তোমার লম্বার্ডোতে গড়ে উঠেছিল অ্যাডলফি দল, পিডমন্টে গড়ে উঠেছিল তোমার ফেডারেটি দল ও কার্বোনারি দল। তো এই দলগুলিও শেষ পর্যন্ত ব্যর্থ হয় ইতালিকে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে। কিন্তু এই দলগুলির মধ্যে যার ভূমিকা কিছুটা হলেও বেশি ছিল, সেটি হলো কার্বোনারি দল। এই কার্বোনারি দল সম্পর্কে আমরা একটু ডিটেলসে পড়বো, কারণ এটা থেকে অনেক সময় টিকা হিসেবে প্রশ্ন আসে এবং এসে কেউতেও আসে, ঠিক আছে? তো কার্বোনারি দল ছিল ইতালির একটি গুপ্ত সমিত দল বলতে পারো তোমরা, ঠিক আছে? তো এই কার্বন কথার অর্থ তোমরা সকলেই জানো, যে কাঠ কয়লা। তো এই কার্বনারি দলের সদস্য হতে গেলে কাঠ কয়লা পুড়িয়ে বৈপ্লবিক আদর্শের শপথ তাকে নিতে হতো। এই কারণে এই দলের নাম হয়েছে কার্বনারি দল, ঠিক আছে? কিন্তু এই কার্বনারি দলও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। আর ব্যর্থতার পেছনে একাধিক কারণ ছিল, যেমন এই দলের কোনো সুযোগ্য নেতৃত্ব ছিল না, এক। দুই হচ্ছে কোনো জনসমর্থনও ছিল না। যে কোনো আন্দোলন জয় করতে গেলে কিন্তু জনসমর্থন একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু এই ক্ষেত্রে সেই জনসমর্থন তাদের ছিল না। আর এই কার্বনারি দল মানে এদের কোনো টাইম টেবিল ছিল না, মানে যে কোনো জায়গায় যেখানে সেখানে তারা আন্দোলন করতো। এই কারণে তাদের ব্যর্থতা কিন্তু ঘটেছিল। তো যাই হোক, কার্বনারি আন্দোলনও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। তো এরপরে কিন্তু ইতালির ঐক্য আন্দোলনে যারা অংশগ্রহণ করছেন, হ্যাঁ, তাদের নাম আমি রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। প্রথমে রেখেছি জোসেফ ম্যাথসিনি। দেখো, ইনি হচ্ছেন জোসেফ ম্যাথসিনি, যাকে বলা হয় ইতালির ঐক্য আন্দোলনের প্রাণপুরুষ, যিনি ইয়ং ইতালি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন এবং ইতালিতে জাতীয়তাবাদের আদর্শ তিনি ছড়িয়ে দেন, ঠিক আছে? 2 নম্বরে রেখেছি কাউন্ট কাভোর। ইনি ছিলেন পিডমন্ট সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী, কূটনৈতিক কৌশলে ইতালিকে তিনি ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। 3 নম্বরে রেখেছি আমি জোসেফ গ্যারিবল্ডি, ঠিক আছে? এই জোসেফ গ্যারিবল্ডি কিন্তু ছিলেন, আমরা প্রথমে যার নাম পেয়েছি জোসেফ ম্যাথসিনি, সেই জোসেফ ম্যাথসিনি তিনি ছিলেন শিষ্য। এই হচ্ছে, এখানে তোমার দেখতে পাচ্ছ ছবিতে যে জোসেফ ম্যাথসিনি রয়েছেন এবং তার শিষ্য গ্যারিবল্ডি। তো জোসেফ ম্যাথসিনি কাছে যখন গ্যারিবল্ডি শিষ্য গ্রহণ করছেন তখনকার এই ছবিটি, ঠিক আছে? তোমরা ছবি দেখে যদি পড়ো তাহলে কি হবে, বিষয়টি অনেকদিন তোমরা মনে রাখতে পারবে। এই কারণে আমি ছবিগুলি কিন্তু তোমাদের বারবার দেখাচ্ছি, ঠিক আছে? তারপরে আমরা যাকে পাবো তিনি হচ্ছেন ভিক্টর ইমানুয়েল, ঠিক আছে? তো ভিক্টর ইমানুয়েল যখন ইতালির প্রথম রাজা, যাকে তোমরা বলতে পারো, হ্যাঁ, পরবর্তী ইতালি যখন ঐক্যবদ্ধ হয় তখন ইতালির প্রথম রাজা হচ্ছেন এই ভিক্টর ইমানুয়েল। তো এই গেল, এই 4 জনের ভূমিকা আমাদের পড়তে হবে।
তো এরা যে ইতালির ঐক্য আন্দোলনে অংশগ্রহণ করেছিল, ঠিক আছে, তো এদের মধ্যে কিছু মত পার্থক্য ছিল, সেই মত পার্থক্য আমরা জানবো, ঠিক আছে, কেমন তাদের মধ্যে মত পার্থক্য ছিল। দেখো, জোসেফ ম্যাথসনে চেয়েছিলেন যে নিজ শক্তি বলে জনসমর্থনের সাহায্য নিয়ে ইতালিকে ঐক্যবদ্ধ করব। আর দ্বিতীয় নম্বরে যিনি রয়েছেন কাউন্ট কাভুর, তিনি চেয়েছিলেন যে নিজ দক্ষতা বলে বিদেশিদের সাহায্য নিয়ে ইতালিকে ঐক্যবদ্ধ করতে। আর সর্বশেষ যিনি রয়েছেন গারিবল্ডি, তিনি চেয়েছিলেন যে নিজ অস্ত্র বলে ইতালিকে ঐক্যবদ্ধ করতে। তাহলে বুঝতে পারছো তাদের ইতালিকে ঐক্যবদ্ধ করার যে পথ এক একজনের এক এক রকম ছিল। তো এই গেল ইতালির ঐক্য আন্দোলনের 4 জনের ভূমিকা। হ্যাঁ, তো এর উপর বেশ করে আমি কিছু প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি, যে প্রশ্নগুলি তোমরা দেখলে পরে আশা করি পরীক্ষায় কমন পাবে। প্রথম যে প্রশ্নটা আমি রেখেছি তোমরা লক্ষ্য করো, ইতালির মানুষ প্রথম কাকে ঘিরে একটি ঐক্যবদ্ধ ও একক ইতালির স্বপ্ন দেখেছিল? ঠিক আছে, আমি আলোচনার সময়তেই বললাম নেপোলিয়নের কথা এনেছিলাম। তো এখানে আনসার আমরা অপশনগুলো একবার দেখে নিই। দেখো, এ নাম্বার অপশনে রয়েছে জোসেফ ম্যাজিনি বা ম্যাথসিনি, যা বলতে পারো। বি তৃতীয় নেপোলিয়ন, সি কাউন্ট কাভুর, ডি নেপোলিয়ন বোনাপার্ট। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি নেপোলিয়ন বোনাপার্ট। 2 নম্বর যে প্রশ্নটা আমি রেখেছি, ইয়ং ইটালি দলটি ম্যাথসিনি কবে গঠন করেন? অপশনগুলো দেখে নাও। এ নম্বর অপশনে রয়েছে 1830, বি 1832, সি 1831, ডি 1848। দেখো, এই প্রশ্নটি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে 1831। তবে এখানে অনেকেই দ্বিধাগ্রস্ত হবে, কারণ দেখো জীবন মুখোপাধ্যায়ের যে বইটি রয়েছে না, জীবন মুখোপাধ্যায়ের যে বইগুলি রয়েছে সেখানে কিন্তু এই তারিখটি দেওয়া আছে 1832। হ্যাঁ, তো তোমরা একটু ঠিক করে নিও, এটা কিন্তু হবে 1831। পরবর্তী প্রশ্ন, ইতালিকে একটি ভৌগোলিক সংজ্ঞামাত্র কে বলেছিলেন? খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটি পরীক্ষাতে প্রায় আসে। হ্যাঁ, তো এটা তোমরা লক্ষ্য করো। দেখো, এ নাম্বার অপশনে রয়েছে নেপোলিয়ন বোনাপার্ট, বি প্রিন্স মেটার্নিক, সি প্রথম আলেকজান্ডার, ডি জোসেফ ম্যাথসিনি। তাহলে এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে কে প্রিন্স মেটার্নিক। খুব বিখ্যাত একটি উক্তি। তো আরও তোমাদের এরকম কিছু উক্তি আমি লাস্টে দিকে দিয়ে দেবো, হ্যাঁ, ক্লাসের শেষে। তোমরা এগুলো দেখে রাখবে, কারণ এখান থেকে একটি প্রশ্ন আসে এই উক্তি সম্পর্কে। দেখো, পরবর্তী প্রশ্ন, ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক কাকে বলা হয়? খুব ভালো প্রশ্ন। অপশানগুলো দেখে নাও। এ নাম্বার অপশানে রয়েছে গ্যারিবল্ডি, খ। এই বি নাম্বার অপশানে রয়েছে কাভুর, সি নাম্বার অপশানে ভিক্টর ইমানুয়েল, ডি হচ্ছে ম্যাজিনি। তাহলে এটি সঠিক আনসার কে হয়ে যাবে বি কাভুর। ঠিক আছে, এই অ্যান্সারগুলি কিন্তু তোমরা ঠিকঠাকভাবে লিখে নেবে। হ্যাঁ, ভুল হয়ে গেলে কিন্তু তখন অ্যান্সারটাই ভুল হয়ে যাবে। দেখো, পরবর্তী প্রশ্ন, ইতালির ঐক্যের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল? তাই ইতালির যখন ঐক্যবদ্ধ হচ্ছে তখন বড় বাধা কে ছিল সেটা তোমাদের বলতে চাইছে। ঠিক আছে, অপশানগুলো দেখে নাও। এ নাম্বার অপশান রয়েছে ইংল্যান্ড, বি অস্ট্রিয়া, সি প্রাশিয়া, ডি রাশিয়া। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বি অস্ট্রিয়া। আমি অ্যান্সারগুলো করে রেখেছি যাতে তোমাদের লিখতে সুবিধা হয়, তোমরা এগুলি দেখে তোমরা লিখে নিতে পারবে। ঠিক আছে, দেখো প্রশ্নগুলি সিরিয়াল নাম্বার হয়তো ঠিকঠাক নেই, কারণ এই প্রশ্নগুলি আমি তোমাদের একাধিক বই পড়ে কালেক্ট করেছি যাতে তোমরা পরীক্ষা ভালো ফল করতে পারো। এই কারণে তোমরা সিরিয়াল নাম্বারগুলি ঠিকঠাকভাবে তোমরা নিজের মতো করে সাজিয়ে নেবে। ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্ন, ইতালির ঐক্যের প্রথম সোপান ছিল? ঠিক আছে, এ নাম্বার অপশন রয়েছে লোম্বার্ডি, বি রোমের অন্তর্ভুক্তি,
সি ভেনিস জয়, ডি সিসিলি জয়। এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে এ লোমবার্ডির সংযুক্তি। ফার্স্ট তোমার যুক্ত হয়েছিল লোমবার্ডি, এটা মনে রাখবে, খুবই ভালো একটি প্রশ্ন। হ্যাঁ, তারপর প্রশ্নটি করা হয়েছে দক্ষিণ ইতালি নিয়ে, যে নেপলস এবং সিসিলি জয় করেন। এ নাম্বার অপশন রয়েছে কাভুর, বি গ্যারিবল্ডি, সি ম্যাথসিনি, ডি ভিক্টর ইমানুয়েল। দেখো এদের ইতিহাস আমি অলরেডি তোমাদের বললাম, তোমরা অ্যান্সারটা নিশ্চয়ই বুঝতে পারছো। এটি অ্যান্সার আসবে কি গ্যারিবল্ডি, যিনি কার শিষ্য ছিলেন জোসেফ ম্যাথসিনি। আর গ্যারিবল্ডি সম্পর্কে আমি আরও কিছু তথ্য তোমাদের বলে রাখি, যে এই গ্যারিবল্ডির যে সেনাদল গঠন করেছিল, হ্যাঁ, এই হচ্ছে সেই সেনাদল। এদের তোমরা ড্রেসের রং তোমরা দেখতে পাচ্ছ লাল রং। হ্যাঁ, তো এদের এই লাল রঙের এরা পোশাক পরতে বলে এদের একটা নাম ছিল লাল কর্তা বাহিনী, এটা তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, গ্যারিবল্ডির অনুগামীরা কী নামে পরিচিত ছিল? এটা আমি এখনই আলোচনা করলাম, তোমরা অবশ্যই অ্যান্সারটা পারবে। এটির অ্যান্সার কী হয়ে যাবে? লাল কর্তা। তারপরে প্রশ্ন দেখো, ম্যাথসিনি প্রথম জীবনে কোন সংগঠনে যোগ দেন? এটিও তোমরা পারবে, তাও দেখে নাও, আমি বলে দিচ্ছি। এ নাম্বার অপশন রয়েছে ফেডারেটি, বি গুয়েলভি, সি ইয়ং ইতালি, ডি কার্বনারি। তো ফেডারেটি আমি বললাম, এটি কোথাকার দল ছিল? পিডমন্টে এই দলটি গড়েছিল, একটি গুপ্ত বিপ্লবী দল, ঠিক আছে। আর গুয়েলফি কাদের বলা হতো? গুয়েলফি বলা হতো তোমার যে রোমের যে ক্যাথলিক ধর্মগুরু ছিলেন, সেই ধর্মগুরুর যারা সমর্থক তাদের বলা হতো গুয়েলফ, ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। আর ইয়ং ইতালি দল জোসেফ ম্যাথসিনি গড়ে তুলেছিলেন। এটার সঠিক আনসার তাহলে হয়ে যাচ্ছে কি ডি কার্বনারি। কার্বনারি কথার অর্থ কি? জ্বলন্ত অঙ্গার, এটা তোমরা সবাই জানো, ঠিক আছে।